রাইট, এটা সিঁড়ির মতো। তো আমরা লুপে যাচ্ছি। আহ, আচ্ছা, ডবল ইকুয়েলটা দ্বারা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে, ডবল ইকুয়ালটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে সমান কিনা চেক করো। হ্যাঁ, জাস্ট আমি বললাম এক্স ডবল ইকুয়াল 5, এই কথাটার মানে হচ্ছে যে এক্সটা 5-এর সমান কিনা। ওকে, নো প্রবলেম। আমি 2-4-5 মিনিট একটু সময় নিতেই পারি, আমাদের অ্যাটেন্ডেন্স আর একটু বাড়ুক। হ্যাঁ, তো যাতে ক্লাস কারো মিস না হয়। ঠিক আছে, সবাই ক্লাসের ঠিক মতো লিস্ট করুক, তাহলে আরো ক্লাসটা জমজমাট হবে। তো বাকিদের কি অবস্থা, মানে কেমন বুঝতেছেন? অনেকের লিঙ্ক পেতে একটু দেরি হচ্ছে, নো প্রবলেম, আমিও একটু সময় নিয়ে শুরু করবো আজকে, সমস্যা নেই। ওকে। তো উম, কিছু প্রবলেম সলভ করার জন্য দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা তো প্রত্যেকটা ক্লাসে দেই না, বাট মাঝে মাঝে দেই কিছু প্রবলেম সলভ করার জন্য। ওকে, ঠিক আছে কাউসার, আমরা কিছুক্ষণ ওয়েট করি, নো প্রবলেম, আমরা একটু ওয়েট করতেছি। সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, সাইম, সাইমের সাউন্ডটা ক্লিয়ার না? সাইম, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, কাউসার বলছে সাউন্ড ক্লিয়ার আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, মেবি আপনার ডিভাইস অথবা আপনার যে নেটওয়ার্ক, একটু প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমামই বলছে সাউন্ড ক্লিয়ার, সো যার সাউন্ড ক্লিয়ার না, আই হোপ আপনার ডিভাইস অথবা আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম থাকতে পারে। আচ্ছা, নাইম বলছে এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ নাইম। হতে পারে সিয়াম, সায়াম মেবি নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ঝাপসা আসতেছে, রূপম বলছে ঝাপসা আসতেছে। আচ্ছা রূপম, ঝাপসা ব্যাপার না, এটা আসলে কোডগুলো ক্লিয়ার দেখা গেলেই হলো। আর আমাদের ভিডিওগুলো যেহেতু ইউটিউবে আপলোড হয়, আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন যদি কোনো ধরনের ইস্যু ক্রিয়েট হয়। আচ্ছা, ফয়েজ আহমেদ বলছে না ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ ফয়েজ আহমেদ। আচ্ছা, শফিক, শফিক একটা সুন্দর কথা বলছে। আহ প্রোগ্রামিং আসলে এভাবে শেখা যায় না শফিক। প্রোগ্রামিংটা শিখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে গ্রেড করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যত ধরনের লজিক আছে, ঠিক আছে, যা কিছু আছে, এগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে তারপর আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মুভ করেন, নো প্রবলেম। শফিক কি এই কথাই বলতে চাচ্ছে? শফিক, হ্যাঁ, শফিক এই কথাটাই বলতে চাচ্ছে যে হ্যাঁ, আগে মেবি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে শেষমেশ কি কিছু শিখা সম্ভব হয়েছে শফিক এট এ টাইম? থ্যাংক ইউ। তো শফিকও আমার কথার সাথে একমত হয়ে গেছে শেষমেশ। অ্যাকচুয়ালি এভাবে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যায় না।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যেটা করতে হবে, ধৈর্য ধরে একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মাধ্যমে যত ধরনের লজিক আছে সে লজিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে হয়। ঠিক আছে? তারপর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এটার সাথে কম্পেয়ার করে কিন্তু দ্রুত শেখা যায়। ফ্রাইডে কি কি ক্লাস হবে? তো ফ্রাইডেটা আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে রিকভারি ক্লাস নিই, যে আমার আগের ক্লাসগুলোতে কে কি কি বুঝতে পারেনি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। হ্যাঁ, ফ্রাইডেতেও আমাদের কিন্তু ক্লাসগুলো হয়। ফ্রাইডে কিন্তু আমাদের অফ ডে থাকে না। অফ ডে যদি হয় সেক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই আগে থেকে যে আমাদের আজকে অফ ডে, হয় মেইলে বা আমরা ভিডিওতে বলে দিব যে অফ ডে। আজকের টপিক হচ্ছে লুপ। আচ্ছা, শুক্রবারে নামাজ থাকে জুম্মা। তো ওই ব্যাপারটা আমরা দেখবো যে শুক্রবারে কিভাবে ক্লাস নিলে সবার জন্য সুবিধা হয়। থ্যাংক ইউ। ঈদের আগে, আচ্ছা, আহ, ঈদের আগে আমরা কবে অফ করবো ক্লাস এই ব্যাপারটা? ঈদের আগের দিন আর পরের দিন কি ক্লাস হবে? আচ্ছা, ঈদের জন্য অবশ্যই ছুটি থাকবে। তো কবে ছুটি থাকবে সেটার জন্য আমরা আসলে আমরা ডিসকাস করব। দেখি আপনারা আমরা মিলে ডিসকাস করব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা স্টার্ট করি আমাদের আজকের ক্লাসটা। কি বলেন? আমরা লুপ নিয়ে কাজ করব আজকে। তো সবার ভিতরে এক্সাইটমেন্টটা ভালোভাবে থাকতে হবে যে আমরা আজকে লুপ নিয়ে কাজ করতে যাচ্ছি। ওকে, তো লুপ ব্যাপারটা কি, আমি একটু লুপ নিয়ে কথা বলি। লুপ ব্যাপারটা হচ্ছে আসলে মানে হচ্ছে একটা জিনিস বারবার কন্টিনিউ করা। ঠিক আছে? অর্থাৎ আমরা বাংলায় এটাকে চাকাও বলতে পারি। ঠিক আছে? তো লুপ ব্যাপারটা হচ্ছে এমন যে এটা অর্থাৎ নির্দিষ্ট কাজ বারবার কন্টিনিউ করা, এটি হচ্ছে কিন্তু লুপ। ঠিক আছে? তো ঠিক প্রোগ্রামিংয়েও কখনো কখনো এমন করতে হয় যে নির্দিষ্ট একটা কাজ বারবার করতে হয়। তো এটা আসলে যেই প্রসেসের মাধ্যমে করা হয় ওই প্রসেসটার নামই হচ্ছে লুপ। যেমন ধরেন আপনি এটা নামতা লিখবেন, গুণের নামতা। তো গুণের নামতা লেখার জন্য যেটা হয় সেটা হচ্ছে, আপনি দেখুন একটু, মনে করেন আপনি এখান থেকে সরি 5 লিখলেন, 5-এর নামতাটা লিখবেন।
সরি, টেকনিক্যাল প্রবলেমের জন্য এখানটায় আসলে আমার পিসিটা হ্যাং করছে যথেষ্ট পরিমাণ। তো আমরা আজকে একটু দেরি করে শুরু করছি। আই হোপ আপনারা সাথে আছেন। সো ওকে, তাহলে আমরা শুরু করি এখন ক্লাসটা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুপ অ্যান্ড কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, লুপ অ্যান্ড লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা কি কি ধরনের লুপ ইউজ করবো? হোয়াইল লুপ, ফর লুপ, তারপর নেস্টেড লুপ। লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো এরপর। তো আমরা হোয়াইল লুপ দিয়ে শুরু করতে যাচ্ছি। তো হোয়াইল লুপের স্ট্রাকচারটা একটু ফলো করেন, যে এখানটায় হোয়াইল কথাটা থাকবে আর একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনের পর কয়েকটা স্টেটমেন্ট থাকবে। তো আমি একটু পেইন্টটা ওপেন করি। প্রথম আমার এখানটায় লেখা থাকবে হোয়াইল, যে আমি কি করতে, হোয়াইল হোয়াইল, তারপর এখানটা একটা কন্ডিশন থাকবে, ঠিক ইফের মতো। ইফে যেরকম একটা কন্ডিশন থাকে এখানটা একটা কন্ডিশন থাকে। তো তারপর এখানটা আবার কয়েকটা স্টেটমেন্ট থাকবে। সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে এই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করবে, কিন্তু কন্ডিশনটা যদি ফলস হয় সেক্ষেত্রে কিন্তু সে এই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করবে না। তো ব্যাপারটা বুঝছো ভাই? তো আমরা কোডে ফিরে যাচ্ছি। এইসব ব্যাপারগুলো আসলে এক্সাম্পল ছাড়া খুব ভালো একটা ক্লিয়ার হওয়া যায় না, পসিবল না ভালোভাবে ক্লিয়ার হওয়া। তো আমরা এক্সাম্পলে যাচ্ছি এবং কোডের মাধ্যমে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। তো আমাদের আজকে হচ্ছে ব্যাচ 2 এর ক্লাস নাম্বার 5। একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তারপর এই ফোল্ডারে গিয়ে আমি জাস্ট এই অ্যাড্রেস বার লিখলাম সিএমডি, এন্টার, কোড স্পেস ডট, এন্টার দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম। তো এইখানটায় আমাকে জাস্ট একটা নতুন করে ফাইল ক্রিয়েট করে নিতে হবে, যেহেতু আমরা লুপ নিয়ে কাজ করছি। তো লুপের জন্য একটা ফাইল ক্রিয়েট করে নিব লুপ নামে। আমার ইচ্ছা, আমি আসলে নামটা যা ইচ্ছা তাই দিতে পারি, বাট দিলাম আর কি, লুপ, লুপ ডট পাই, দিলাম লুপ ডট পাইটা ক্রিয়েট করলাম। লুপ ডট পাইটা ক্রিয়েট করে এখন আমি জাস্ট হোয়াইল লুপ দিয়ে কিভাবে কাজ করব ঠিক এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো ধরুন আমরা এক্স নামক একটা সংখ্যা নিলাম। তো এক্স এর মধ্যে রাখলাম 10, রাখলাম 5, 10 না, ধরুন 5 নিলাম। তারপর
এখানটায় কি করলাম, ওয়াইল ওয়াইল এক্স লেস দেন 5, সরি 10। তো যতক্ষণ পর্যন্ত এক্সটা 10 এর থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত সে এক্স কে প্রিন্ট করবে। তো আমরা দেখি কিভাবে কাজটা করা যায়। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স এর মানটা বাড়াতে থাকবে এক করে। তো কিভাবে বাড়াবো, এটা আমরা অলরেডি জানি। এক্স ইকুয়াল এক্স প্লাস 1, অর্থাৎ এটা যেটা করবে সেটা হচ্ছে এক্স এর মান এক করে যোগ করবে, যোগ করে আবার সেই মানটাকে এক্স এর মধ্যে রাখবে। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমি টার্মিনালটা অন করলাম, টার্মিনালটা অন করে পাইথন লুপ.py। তো সরি, আমি সেভ করতে ভুলে গেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি পাইথন লুপ.py। তো এইখানটায় কি দেখাচ্ছে, 6 7 9, সবাই একটু খেয়াল করুন ভালোভাবে। সেটা হচ্ছে কি দেখাচ্ছে, 5 6 7 9। তো এক্স এর ভ্যালু প্রথমে কত ছিল, এক্স এর ভ্যালু প্রথমে ছিল 5। তো সে 5 নিয়ে এটাকে চেক করছে যে 5 <10। 5টা কি 10 এর সমান কিনা এটা চেক করার পর, মানে 10 এর থেকে ছোট কিনা এটা চেক করার পর যখন সে দেখলো যে এটা 10 এর থেকে ছোট, তার মানে কি ট্রু। তো ট্রু হলে সে কি করবে, এই লাইনগুলো এক্সিকিউট করবে। এই লাইনগুলো এক্সিকিউট করবে মানে কি, মানে হচ্ছে এইখানটায় এক্স কে প্রিন্ট করবে। তো এক্স এর মান তো 5, 5 কে প্রিন্ট করলো। তারপর এখানটায় আসলো, এই লাইনে এসে সে কি করলো, এক্স ইকুয়াল এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর মান এক বাড়িয়ে নিল। তো এক বাড়ালে কত হয়, 6। তো সে 6 নিয়ে আবার এই হোয়াইল এর মধ্যে আসলো, এই লাইনটা। এভাবে আসলে লুপগুলো এক্সিকিউট করে। তো আমি একটু মানে একটু এঁকে দেখাই আসলে লুপগুলো কিভাবে এক্সিকিউট করে। তো আমরা একটু যখন এঁকে দেখানো হয় বিষয়গুলো তখন আরো বেশি ক্লিয়ার হওয়া যায়। তো একটু দেখুন লুপগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমি প্রথমে কি লিখলাম, আমি প্রথমে লিখলাম এক্স ইকুয়াল 5, ওয়াই ওয়াই এক্স লেস দেন 10। যতক্ষণ পর্যন্ত এক্সটা 10 এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, প্রিন্ট এক্স, এক্স কে প্রিন্ট করবে। এবং আর কি কাজ করবে, আর যেটা করবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর সাথে এক এক করে যোগ করে দিবে। আচ্ছা, কথা ক্লিয়ার না? ওকে, আমি তাহলে আর একটু জোরে কথা বলার চেষ্টা করব। তো কথায় ঝামেলা হলে বলবেন আপনারা, জানাবেন। ওকে, ঠিক আছে। তো প্রথমে এইখানটায় আমার এক্স এর ভ্যালু কত ছিল, ফার্স্ট লাইনে এক্স এর ভ্যালু 5 ছিল। তো হোয়াইল 5 ইজ লেস দেন, আমার প্রথমবার সে কন্ডিশন চেক করতেছে কি 5 লেস দেন 10। তো এটা এটা কি ট্রু না ফলস, এটা কি রেজাল্ট দিবে আমাকে, ট্রু রেজাল্ট দিবে। তো ট্রু রেজাল্ট দেওয়ার মানে হচ্ছে কি, ট্রু রেজাল্ট দেওয়ার মানে হচ্ছে সে কিন্তু আমার লুপের মধ্যে প্রবেশ করতে পারবে। তো লুপের মধ্যে যদি সে প্রবেশ করে, তো সে কি করবে, প্রথম লাইনে সে প্রিন্ট করবে কাকে, এক্স কে। তো এই লাইনের আউটপুটটা কি আসবে, এই লাইনের আউটপুটটা আসবে 5। তো পরবর্তী লাইনে সে কি করবে, এক্স ইকুয়াল এক্স প্লাস 1, অর্থাৎ এই লাইনটাতে সে যে কাজটা করবে সেটা হচ্ছে এক্স এর আগে ভ্যালু কত ছিল 5, সে এই 5টাকে কেটে দিয়ে, অর্থাৎ 5টা রিমুভ করে দিয়ে এক্স প্লাস 1, অর্থাৎ 5 প্লাস 1, তো কত হচ্ছে 6। সে 6 কে এইখানটায় অ্যাসাইন করবে। তো 6 কে যদি অ্যাসাইন করে তো এই 6 এর এই ভ্যালুটা নিয়ে আবার কোথায় যাবে,
এক্স ইকুয়াল এখন সিক্স, সিক্স নিয়ে সে আবার আসবে এখানটায়, অর্থাৎ হোয়াইলের মধ্যে আসবে, এখানটা আবার চেক করবে যে সিক্স ইজ লেস দেন টেন। তো আবার আমার কত আসছে, সিক্স লেস দেন টেন। তো সিক্স লেস দেন টেন, এটা কি ট্রু না ফলস? এটা আমাকে কি রেজাল্ট দিবে? ট্রু রেজাল্ট দিবে। তো ট্রু রেজাল্ট দিলে এটার জন্য কিন্তু আমরা আবার লুপে প্রবেশ করতে পারবো। তো লুপে প্রবেশ করলে আমার পরবর্তীবার কি প্রিন্ট হবে? পরবর্তীবার প্রিন্ট হবে সিক্স। এই লাইনের আউটপুট হিসেবে আমার পরবর্তীবার সিক্স পাবো, কারণ এক্স এর মান সিক্স নিয়ে কিন্তু চেক করছে। তো সিক্স পাওয়ার পর আবার পরবর্তী লাইনে আসবে সিক্স প্লাস ওয়ান। সিক্স প্লাস ওয়ান কত হয়? সেভেন। তো এখানটায় সিক্স আগের ভ্যালুটাকে সে রিপ্লেস করবে, এক্স এর মধ্যে আগে ছিল সিক্স, সেই ভ্যালুটাকে রিপ্লেস করে এখন সেভেন হবে। এই ভ্যালুটা নিয়ে আবার সে এইখানটা আসবে। তো সেভেন নিয়ে যখন আবার চেক করবে যে সেভেন ইজ লেস দেন টেন, তো সেভেন যদি টেনের থেকে ছোট হয় তাহলে কন্ডিশনটা আবার যেহেতু ট্রু করতেছে, তো আবার কি করবে? সেভেন কে প্রিন্ট করবে। তো সেভেন কে প্রিন্ট করে যখন পরবর্তী লাইনে আসবে, সে সেভেন কে রিপ্লেস করে আবার এক্স এর মধ্যে এইটটাকে নিবে, এইভাবে অগ্রসর হতে থাকবে। এভাবে অগ্রসর হয়ে যখন এখানটায় নাইন হবে, এইখানটায় যখন নাইন হবে, তাহলে নাইন প্লাস ওয়ান, তো নাইন পর্যন্ত প্রিন্ট করছে ধরেন, হ্যাঁ, এইট প্রিন্ট করলো, নাইন প্রিন্ট করলো একইভাবে। তো নাইন যখন আসছে তখন কি হবে এখানটায়? নাইন প্লাস ওয়ান, টেন। তো টেন নিয়ে সে যখন আবার এই লুপের মধ্যে আসবে, তখন কি হবে? তখন এটা টেন লেস দেন টেন, টেন লেস দেন টেন কি দিবে? ট্রু না ফলস? ফলস। তো যদি এটা ফলস হয় তাহলে সে তো লুপের ভিতরে যে কোডগুলো আছে এগুলোকে এক্সিকিউট করবে না, তার মানে লুপের ভেতরে তার অ্যাক্সেস শেষ হয়ে গেছে, সে এখন লুপের বাইরে যদি কোনো কোড থাকে নিচে সেগুলোকে অ্যাক্সেস করবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই কিভাবে লুপটা কাজ করে, হোয়াইল লুপটা? থ্যাংক ইউ। তো তাহলে আমরা আবার কোডে ফিরে যাচ্ছি, আমরা আবার দেখি লুপের ব্যাপারগুলো। তো এখানটায় যেটা করবে সেটা হচ্ছে, একটু খেয়াল করুন, আমি যদি এখানটা লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, একটা কোটেশন দিলাম, তারপর হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো এবার আমি কোডটা একটু চালাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি হলো, সে ফাইভ সিক্স সেভেন এইট নাইনটা প্রিন্ট করে তারপর কি করলো? হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করলো। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু লুপ থেকে বের হতে পারতেছে না। তো এটাই হচ্ছে আসলে লুপ, যেটা কন্ডিশন আমি তাকে সেট করে দিলাম, এই কন্ডিশনটা যতক্ষণ না পর্যন্ত শেষ না হবে সে কিন্তু ততক্ষণ পর্যন্ত কাজ করতেই থাকবে। এটাই আসলে লুপ, যে বারবার কন্টিনিউ করবে একটা নির্দিষ্ট জিনিস। তো লুপের ব্যাপারটা কি সবাই বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। তো এখন মনে করেন আমি এই লুপটা কেন বা কি কারণে এই লুপটা ব্যবহার করবো, ধরেন আমি নামতা লিখবো, হ্যাঁ। তো নামতা লিখতে গেলে আমার আহ, এখানটা ভ্যালুটা কত হবে? শুরু হবে ওয়ান থেকে, কিন্তু শেষ হবে কত পর্যন্ত? শেষ হবে টেন পর্যন্ত। তো আমি দিলাম লেস অর ইকুয়াল টেন। তো আমি দিলাম এক্স ইকুয়াল ওয়ান। তো দেখুন আমরা কিভাবে নামতাটা প্রিন্ট করতে পারি। প্রিন্ট এক্স, আচ্ছা। তো আমরা যখন কনকেট করি, আমরা কিন্তু নাম্বারের সাথে স্ট্রিং কনকেট করতে পারবো না। আমরা যদি কনকেট করতে হয় তাহলে স্ট্রিং এর সাথে স্ট্রিং কনকেট করতে হবে। যেমন আমার এক্সটা কিন্তু একটা নাম্বার, আমি চাইলে সেটাকে স্ট্রিং এর সাথে কনকেট করতে পারবো না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এক্স কে স্ট্রিং এ কনভার্ট করে নিলাম প্রথমে। কনভার্ট করে তারপর আমি যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমি পাঁচের নামটা দেখতে যাচ্ছি, তো আমার এখানটায় ফাইভটাকেও স্ট্রিং করে নিলাম। ফাইভ জাস্ট এভাবে দিলেই কিন্তু ফাইভটা স্ট্রিং হয়ে যাচ্ছে। তো মাঝখানে আমার কি লাগবে? একটা গুণ চিহ্ন লাগবে। তো যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমি জাস্ট গুণ চিহ্নের জন্য একটা এক্স ব্যবহার করলাম, এটা কিন্তু গুণ চিহ্নের মতো করে দেখাবে। তো মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, এটা যেটা করবে সেটা হচ্ছে কনকেট করে দেবে আমার প্রত্যেকটা ভ্যালুকে। তারপর কি করব? তারপর একটা ইকুয়াল সাইন দিব, আবার একটা প্লাস ব্যবহার করি কনকেট করার জন্য। ইকুয়াল সাইন দিলাম,
কোটেশন দিয়ে দিলাম। এবার আমি কি করব, str নিলাম, তারপর এইখানটায় আমি 5 5টা নিয়ে নিলাম, 5 6 6। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার কোডটা রান করি, দেখি কি আউটপুটটা আসে। ও সরি, আমি আরেকটা ব্র্যাকেট লাগবে এখানটায়। আচ্ছা, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি কোডটা রান করছি। সরি, একটা সিনট্যাক্স এরর আসছে কেন? ও সরি, ইকুয়ালটা পরে হবে। লেস আর ইকুয়াল হবে, ইকুয়াল আর লেস হবে না। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? ঠিক, এটা আমাকে 5-এর নামটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো লুপের ব্যবহার আসলে এরকম যে আমরা এই ধরনের কাজগুলোতে আমরা লুপগুলো ব্যবহার করে থাকি। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে। আচ্ছা, কে বুঝে নাই? মাইনুদ্দিন, মাইনুদ্দিন কেন বুঝে নাই? মাইনুদ্দিনের কোশ্চেনটা কি একটু জানতে চাচ্ছি। মাইনুদ্দিন কোন লাইনে প্রবলেম আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এসটিআর, মাইনুদ্দিন, এসটিআর ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে যেটা করতে হবে, আমি যেটা সাজেস্ট করব, আপনি কি আমার আগের ক্লাসগুলো কন্টিনিউ করেছেন মাইনুদ্দিন? প্লিজ কেউ এখন টাইপ করবেন না। এই কোশ্চেনটা মাইনুদ্দিনের না, এই কোশ্চেনটা মাইনুদ্দিন সহ অনেকেরই হতে পারে। তো মাইনুদ্দিন, আমি যে টাইপ কাস্টিং এর ব্যাপারটা আগে থেকে বলছি, যে এসটিএল মানে হচ্ছে স্ট্রিং, এই কথাগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলোতে বলে আসছি বেশ কয়েকবার। সো আই হোপ আপনি ক্লাসগুলো ভালোভাবে কন্টিনিউ করেন। আগের ক্লাসগুলো কন্টিনিউ করলে আই হোপ ক্লাসগুলো আরো ভালোভাবে কন্টিনিউ করুন। এসটিআর মানে হচ্ছে স্ট্রিং, অর্থাৎ কেন আমি আমার কনক্যাটেনেট করতে গেলে আমার সবগুলোকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। মাইনুদ্দিন, ব্যাপারটা ক্লিয়ার? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি ক্লাসগুলো বারবার বারবার রিপিট করে আসুন। তাহলে যেটা হবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার বারবার ক্লিয়ার হয়ে যাবে। সো আপনি কোনো ক্লাসে তখন আর পিছিয়ে পড়বেন না। আবার যদি মনে হয় যে না, আমার এটা দিয়ে হচ্ছে না, এই ক্লাসগুলো দিয়ে হচ্ছে না, বা আমি ক্লিয়ার হতে পারতেছি না, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রিভিয়াস ব্যাচের যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। ইউটিউবে আমাদের প্রত্যেকটা ক্লাসই আছে। ঠিক আছে? সবগুলো নিউ লাইন কেন আসছে? সবগুলো নিউ লাইন আসছে এই কারণে আমরা প্রিন্ট স্টেটমেন্টটা বারবারই প্রিন্ট করতেছি। তো প্রত্যেকবার এই প্রিন্ট স্টেটমেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে প্রত্যেকবার লুপের জন্য সে একটা একটা করে নিউ লাইন ক্রিয়েট করে নেয়। ওকে, তো আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে আমরা 5টাকে তো এখানে ফিক্সড করে দিলাম। তো এখন আমাদের মনে হলো যে না, 5টা তো ফিক্স হওয়ার দরকার নাই। 5টা আমরা তো যেহেতু ব্যবহারকারী একটা মান দিতেই পারে, ঠিক আছে, তো আমরা নিলাম ওয়াই। তো ওয়াই কে আমরা এসটিআর দিয়ে কনভার্ট করে নিলাম, এসটিআর, হ্যাঁ, স্ট্রিং ওয়াই। অর্থাৎ ওয়াই এর যে ভ্যালু গুলো পাবো সেই ভ্যালুকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিব। তারপর এইখানটায় ঠিক 5 না লিখে এখানটায় লিখবো আমরা ওয়াই। তো দেখি আমরা এটাকে কিভাবে করতে পারি। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওয়াই এর মানটা ইনপুট, অর্থাৎ ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে নিব। ওয়াই দিলাম। তারপর আমরা এখানটায় ইনপুট ফাংশনটি ব্যবহার করে দেখি, আইএনটি ইনপুট ইজ
গিভ এ নাম্বার। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা একটু দেখি, আবার লুপটা কন্টিনিউ করলাম। এখন আমাকে কি দেখাচ্ছে, প্লিজ গিভ মি এ নাম্বার বা গিভ এ নাম্বার। তো আমি দিলাম এখন 6। তো কি দেখাচ্ছে, 6। সে 6 এর জন্য নামটা লিখলো। ঠিক আছে, তো ব্যাপারটা এমন যে আপনি আসলে কিভাবে লুপটা অ্যাপ্লাই করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর, বাট এখানটাই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লুপ বোঝাটা ইম্পর্টেন্ট, যে আসলে লুপ কি করে। ঠিক আছে, এটা যদি বুঝতে পারেন খুব ভালোভাবে, তাহলে আপনি লুপ যে কোনো ভাবেই অ্যাপ্লাই করতে পারেন। প্রিন্টটা অ্যাগেন, প্রিন্ট এখানটায় আসলে যে কাজটা করতেছে প্রত্যেকবার নতুন নতুন লাইন সে নিয়ে নেয়। আর এখানটায় এস টি আর ওয়াই এর কথাটা মানে হচ্ছে আমি ওয়াইটাকে একবার ইন্টিজারে কনভার্ট করে নিলাম, তো সেটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। আর মাঝখানে প্লাস চিহ্নটা এখানে কিন্তু কনক্যাটেনেট, কনক্যাট করতেছে, অর্থাৎ আমার একটা স্ট্রিং এর সাথে একটা জোড়া লাগাচ্ছে। ঠিক আছে, তো এখানটায় এক্স একটা কি নিলাম, আমার গুণ চিহ্ন বলতে তো কোনো কিছু নাই। তো গুণ চিহ্নের জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে এক্স কে ব্যবহার করলাম, একটা স্ট্রিং এক্সটাকে। তারপরে এস টি আর এক্স লিখলাম, আবার এক্সটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিলাম, যেহেতু এক্সটা হচ্ছে এখানে একটা ইন্টিজার, স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। তারপর আবার এই স্ট্রিংটা আরেকটা স্ট্রিং এর সাথে যোগ করার জন্য আমি মাঝখানে আরেকটা প্লাস চিহ্ন ব্যবহার করলাম। যেমন এখানটায় ইকুয়াল সাইনটাও কিন্তু একটা স্ট্রিং। তো কেন স্ট্রিং, কারণ হচ্ছে দুইটার মাঝখানে আমি সরি কোটেশনের মাঝখানে আমি এটাকে লিখলাম। তো কোটেশনের মাঝখানে লিখলে এটা কিন্তু অন্য কোনো অপারেটর হিসেবে কাজ করবে না, এটা শুধুমাত্র স্ট্রিং হিসেবে কাজ করবে। তো তারপর যেটা করবে সেটা হচ্ছে আমার এখানটায় যে রেজাল্ট গুলো উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এক্স এবং ওয়াই গুণ করে, এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটা গুণ করে একটা রেজাল্ট দিবে। সেই রেজাল্টটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করে আবার এই ইকুয়াল স্ট্রিং এর সাথে কনকেট করে দিলাম, অর্থাৎ বসাই দিলাম। তো সবাই কি বুঝছেন ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। যারা এখনো বুঝতে পারেননি তাদেরকে তাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা প্লিজ 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 আপনারা ভিডিওগুলো বারবার কন্টিনিউ করবেন। ঠিক আছে, না বুঝতে পারলে ভিডিওগুলো বারবার কন্টিনিউ করবেন। বারবার কন্টিনিউ করাটা হচ্ছে মানে বেস্ট প্র্যাকটিস বলবো। কারণ হচ্ছে একটা সার্টেন টাইম পর আপনার রিসোর্স থাকবে শুধুমাত্র একটা, একটা সার্টেন পিরিয়ডে। অর্থাৎ আপনি যখন খুবই মানে ডিপ লেভেলের দিকে যাবেন তখন আপনি হয়তো একটা বা দুটো রিসোর্স পাবেন গেটে গুটে। কিন্তু সেই একটা দুটো রিসোর্সকে কিভাবে কাজে লাগাতে হবে, বারবার বারবার রিপিট করে করে এগুলোকে কাজে লাগাতে হবে। তো এখন থেকে ওই প্র্যাকটিসটা করেন, এটা কিন্তু একটা গুড প্র্যাকটিস, যে বারবার একটা রিসোর্স পেলে সেই রিসোর্সকে কিভাবে আমি বারবার, একবার না বুঝলে দুইবার, দুইবার না বুঝলে তিনবার, বারবার রিপিট করে করে কিভাবে আমি একটা রিসোর্সকে কাজে লাগাতে পারি। তো আমরা পরবর্তী লুপের দিকে যাই, সেটা হচ্ছে ফর লুপ। আচ্ছা, একটা একটা কথা আমি কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মানসিকতায় আমরা এমন কিছু জিনিস ধারণ করি, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যা শিখে আসছি তাকে আমরা সবসময় সত্য বলে মেনে নিই। কিন্তু ব্যাপারটা আসলে ঠিক, সেগুলো সত্য হতেই পারে কিন্তু তার মানে এমন না যে এর বাইরে আর কোনো সত্য থাকবে না। ঠিক আছে, যেমন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি 5+3=8। এটা কিন্তু সত্য, কারণ আমাদের ছোটবেলা থেকে আমাদের এটা শিখে আসছে। কিন্তু আমাদের যদি ছোটবেলা থেকে এমন শিখে আসতো, অর্থাৎ এই চিহ্নটা যে 5+3, হ্যাঁ, কিন্তু কখনো কি এভাবে থিঙ্ক করছেন যে ছোটবেলা থেকে যদি আমাদের এভাবে শেখানো হতো যে 5, এই চিহ্নটা এভাবে হতো, আর এখানে 3, এখানে রেজাল্টটা হতো 2। যদি ছোটবেলা থেকে এভাবে শিখে আসতো তাহলে কিন্তু আমরা এটাই মেনে নিতাম। ঠিক আছে, তো ধরে নেন এখানটায় স্ট্রিং এর জন্য আমরা 5 ঠিক +3, এই রেজাল্টটা কি দিবে বলেন তো? স্ট্রিং এর জন্য হলে এই রেজাল্টটা দিবে 5, 3। তো ব্যাপারটা এমন যে আমাদেরকে কখনো কখনো ডিসিশনটা এমন ভাবে নিতে হয় যে আসলে
ছোটবেলা থেকে যা শিখে আসছি সেটার উপর বেস্ট করে ডিসিশন সবসময় নেওয়া যায় না আসলে। আমাদের একটা ব্রেন আছে, সেই ব্রেনকেও কিন্তু কাজে লাগাতে হয়, কাজে লাগিয়ে তারপর আমাদের ডিসিশনে যাইতে হয়। কথাটা বুঝছেন? যে ছোটবেলায় যা শিখে শিখে আসছি সেটার উপর বেস্ট করে সবসময় আমরা ডিসিশন নিব, ব্যাপারটা তা না। আমাদের একটা ব্রেন আছে, সেই ব্রেনকে কাজে লাগিয়ে কিন্তু ডিসিশন নিতে হবে পরিস্থিতি অনুযায়ী। তো এটা শুধুমাত্র প্রোগ্রামিং এর ক্ষেত্রে না, এটা বাস্তব জগতে অ্যাপ্লাই করতে হবে এরকম ব্যাপারগুলো। যে ছোটবেলা থেকে যা শিখে আসছি সেগুলো কিন্তু বেশ কিছু, হ্যাঁ সেগুলোও রাইট, কিন্তু তার মানে যে এর বাইরে আর কোনো রাইট নাই তা কিন্তু না। ঠিক আছে, এর মানে এর বাইরেও রাইট থাকতে পারে, আমাদের সেগুলো ডিসাইড করতে হবে আমাদের ব্রেন দিয়ে। এটা নট অনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমাদের বাস্তব জগতেও কিন্তু এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে। তো তারপর হোয়াইল লুপ তো আমরা কমপ্লিটলি বুঝছি আশা করি। এখন আমরা ফর লুপের দিকে যাচ্ছি। তো ফর লুপটা কেমন? ফর লুপটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে, পর একটা কাউন্টার থাকবে, অর্থাৎ সে কি করবে, কাউন্ট করবে, আমাদের রেঞ্জটাকে কাউন্ট করবে। তো ফরটা একটু ভালোভাবে বোঝা লাগবে। তো রেঞ্জটা কাউন্ট করবো কিভাবে সেটা আমরা একটু পরে দেখব। তারপর হচ্ছে এই রেঞ্জটা কাউন্ট করার মাধ্যমে সে এখানটায় যেটা করবে সেটা কতগুলো স্টেটমেন্টটা ফিল আপ করবে। ঠিক আছে, তো আমরা একটু ফর লুপ আসলে ঠিক স্ট্রাকচার দিয়ে, বা এটা কি বলে আমরা, স্ট্রাকচার দিয়ে আসলে এগুলা খুব একটা ভালোভাবে বোঝা পসিবল না। ঠিক আছে, এগুলো ভালোভাবে বুঝতে গেলে আমাদের যেটা আসলে করা লাগে সেটা হচ্ছে আমাদের আহ, কি বলবো, মানে হচ্ছে এক্সাম্পলে যেতে হয়। এক্সাম্পল ছাড়া এসব ব্যাপারগুলো আসলে ক্লিয়ারলি বোঝা যায় না। তো যাচ্ছি আমরা এক্সাম্পলে। আমরা ফর লুপের জন্য একটু কোড করি, তো এটাকে আমরা কমেন্ট আউট করে নিলাম। কমেন্ট আউট করে আমরা ফর লুপের জন্য কোড করতে যাচ্ছি। তাহলে আমরা ফর লুপের জন্য কোড করি। ফর এন, এন কে আমরা কাউন্টার হিসেবে ব্যবহার করছি। এন ইন কার মধ্যে, রেঞ্জ। রেঞ্জটা একটা ফাংশন, রেঞ্জ ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে সে কাউন্ট করে। যেমন আমি লিখলাম এক, এক থেকে সে কত পর্যন্ত কাউন্ট করবে, 11 দিলাম, তার মানে 11 এর আগ পর্যন্ত, অর্থাৎ 10 পর্যন্ত এটাকে সে কাউন্ট করবে। ঠিক আছে, তো 10 পর্যন্ত, 11 এর আগ পর্যন্ত অর্থাৎ 10 পর্যন্ত সে এটাকে কাউন্ট করবে। তো এটা কিভাবে কাজ করবে, আমি এখানটায় কোলন দিলাম, কোলন দিয়ে নিচে গেলাম, নিচে গিয়ে আহ এবার আমি লিখলাম, ঠিক আগের কাজটাই করি, প্রিন্ট। এখানটায় একই জিনিস নিয়ে নিলাম, কপি নিলাম, তারপর এখানটায় পেস্ট করি। আগে আমি ব্র্যাকেটটা দিয়ে নিই, পেস্ট করলাম। এখন একটু খেয়াল করেন যে আমি এখানটায় কি নিলাম, এন। আচ্ছা আমি এখানটা একটু, ফর লুপ। তারপর একটু খেয়াল করুন, সেটা হচ্ছে আমি এখানটায় কি অ্যাপ্লাই করলাম, এন। তো আমার বারবার কোন মানটা আমি পরিবর্তন চাচ্ছি, এই মানটা, এইখানটায় যে মানটা পরিবর্তন হবে সেই মানটা এটা দিয়ে রিপ্লেস করলাম এন দিয়ে। ঠিক আছে, তারপর এইখানটায় কাকে লাগবে, এন কে লাগবে। তো এইখানটায় এটা এন দিয়ে দিলাম। সে কি করবে, এই এন গুলোকে বারবার এই জায়গাগুলোতে রিপ্লেস করে নেবে। ঠিক আছে, তো আমি এইখানটা কি করলাম, ওয়াই কে লিখলাম, ওয়াই ইকুয়াল দিলাম 6। তো এরপর এরপর আমার এখানটায় কোনো ইনক্রিমেন্টের কিন্তু প্রয়োজন নেই। আমরা এখানটায় যেটা করলাম সেটা হচ্ছে ইনক্রিমেন্ট করে নিলাম এক্স কে। কিন্তু এখানটায় এমন কোনো কন্ডিশন আছে যে এক্স কে ইনক্রিমেন্ট করা লাগবে, নাই। এখানটা সে যেটা এনটা যেটার জন্য কাজ করবে সেটা হচ্ছে এই রেঞ্জের জন্য, অর্থাৎ এই রেঞ্জ কত, 1 থেকে 11 এর আগ পর্যন্ত, অর্থাৎ 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সে কিন্তু একটা একটা করে, একবার একবার করে সংখ্যাগুলোকে নিবে। তো যে কাজটা করবে, তো আমি এখন এই কাজটা একটু প্রিন্ট করে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি একটু প্রিন্ট করছি। তো কি দেখাচ্ছে, ঠিক একই আউটপুট দিচ্ছে আমার। ঠিক আছে,
তো এই কোডটা একটু এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, কারণ এটা দিয়ে আসলে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আমরা নামতাই চলে যাচ্ছি, লুপে না। তো আমাদের আসলে লুপ শেখাটা জরুরি, ফর লুপ শেখাটা জরুরি, নামতা শেখাটা জরুরি না। সো ফর লুপটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আপনি নামতা কেন, আপনি হাজার হাজার জিনিস ক্রিয়েট করতে পারবেন ফর লুপ দিয়ে। সো ফর লুপ বোঝাটা ইম্পর্টেন্ট। তো আমি কি করলাম, ফর লুপটা বোঝার চেষ্টা করবো। এন্ড ইন রেঞ্জ, এন্ড ইন রেঞ্জ কত, আমরা কত রেঞ্জের জন্য এই কাজটা করব, আমরা 1 থেকে 11 রেঞ্জের জন্য এই কাজটা করব। আবার তো এই রেঞ্জের মধ্যে আমরা কি করব, আমরা জাস্ট প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা কতবার প্রিন্ট হবে, এনটা যতবার সে গুনবে। অর্থাৎ রেঞ্জ ফাংশনটা এমন ভাবে কাজটা করে, সে 1 থেকে ঠিক 10 পর্যন্ত, অর্থাৎ 11 এর আগ পর্যন্ত কতগুলো সংখ্যাকে, প্রত্যেকটা ইন্টিজার নাম্বারকে সে কাউন্ট করে এন দিয়ে। ঠিক আছে, তো একটু দেখি কি হয়। আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এবার সে কি করলো, এবার সে 10 বার হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করলো। তো আপনারা কি ফর লুপটা বুঝছেন এখন, যে এই রেঞ্জ ফাংশনটার কাজটাই হচ্ছে আসলে কন্টিনিউ করা, যে 1 থেকে 10 পর্যন্ত। এখানটায় সে যেটা করলো, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিয়ে নিল, এবং নিয়ে প্রত্যেকবার এন সহ। এবার আমরা একটু অন্যভাবে দেখি, যে হ্যালো ওয়ার্ল্ড এর সাথে আমরা এনটাকেও প্রিন্ট করতে চাচ্ছি। তো দিলাম এন, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড কতবার প্রিন্ট হচ্ছে আমরা সেটা দেখবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এবার এটাকে রান করছি। এবার সে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট হয়েছে, 2বার প্রিন্ট হয়েছে। তাহলে এই এন এর কাজটা আসলে যেটা করা, সেটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে এটা কয়বার সার্কুলেট হচ্ছে সেটাকে কাউন্ট করা। ঠিক আছে, তো এই ফর লুপটা আমরা চাইলে যে কোনো স্ট্রিং এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। যেমন হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি আমার মতো করে এক্স এর মধ্যে নিয়ে নিলাম মনে করি। হুম, তো হ্যালো ওয়ার্ল্ডটা, সরি, এটাকে এক্স একটা ভেরিয়েবলে নেই। এক্স ইকুয়াল হ্যালো ওয়ার্ল্ডটা নিলাম। তারপর আমি কি করলাম, কপি, আবার এটাকে কপি করে নিই একটু, পেস্ট দিলাম। তো একটু ব্যাপারটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মানে খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। এই ফর লুপটা আসলে যেটা করে সেটা হচ্ছে, এইখানটায় শুধুমাত্র যে রেঞ্জ দিলে কাজটা হবে তা না, সে যে কোনো ধরনের ইটারেবল অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টকে আপনি বারবার চাইলে লুপের মাধ্যমে কন্টিনিউ করতে পারেন, অর্থাৎ একটা একটা করে আইটেম, ইন্ডিভিজুয়ালি আইটেম ধরতে পারবেন। সেই আইটেমগুলোর জন্য আপনি কিভাবে কাজটা করবেন সেটা আমরা একটু দেখি। ওকে, আমরা একবার একটু আশিক, আশিক একটা কোশ্চেন করতে যাচ্ছে, আশিকের কোশ্চেনটা একটু শুনি। আশিক, কোশ্চেনটা একটু। ফর লুপ এবং হোয়াইল লুপের ডিফারেন্স, ফর লুপ এবং হোয়াইল লুপের ডিফারেন্সটা হচ্ছে আসলে, আপনি সিনট্যাক্সে ডিফারেন্স আছে, ইউজ কিভাবে করবেন সেই ব্যাপারগুলোতে ডিফারেন্স আছে। তো ডিফারেন্সগুলো আপনি ইউজ করতে করতেই ভালোভাবে বুঝতে পারবেন, ইউজ করা ছাড়া আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। আপনি খুব ভালোভাবে ইউজ করার চেষ্টা করুন বিষয়গুলো। এখানটায় যেমন ফর লুপের জন্য আমরা ইটারেবল ইউজ করতেছি, কিন্তু হোয়াইল লুপের জন্য আমরা একটা কন্ডিশন ইউজ করতেছি। এটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য। ওকে, আমি তাহলে কন্টিনিউ করি। অ্যান কি ধরার মতো ব্যবহার করা হচ্ছে, অ্যান কি ধারার মতো, হ্যাঁ অনেকটাই ধারার মতো বলা যেতে পারে। যে এক্স্যাক্টলি ধারাও না ঠিক, এখানটা অ্যানটা যেটা করতেছে সেটা হচ্ছে আমার এই যে ইটারেবল, সেই ইটারেবলের প্রত্যেকটা এলিমেন্টসকে সে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি ধরতেছে। ধারার মতো বলতেই পারেন আপনি। সো আমি এখানটায় এক্স ব্যবহার করলাম। আপনারা বুঝতে না পারলে আই হোপ ভিডিওগুলো আবার কন্টিনিউ করবেন। এবং আমাদের যেহেতু শুক্রবারে একটা আমরা রিকভারি ক্লাস নিব, ওই ক্লাসে আপনারা কোশ্চেন করতেই পারেন এসব ব্যাপারগুলো নিয়ে। সো আমি শুক্রবারে আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। সো আপনারা এখন থেকে যেটা করবেন, বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আপনারা যেটা করবেন, বারবার প্র্যাকটিস করবেন এবং কোশ্চেন গুলো আপনারা খাতায় লিখে রাখবেন। শুক্রবারে আমাকে সেই কোশ্চেন গুলো জানাবেন।
এইখানটায় এক্সট্রা একটা ইটারেবল অর্থাৎ একটা স্ট্রিং নিলাম, সেই স্ট্রিং এর প্রত্যেকটা আইটেমকে আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি ধরতে। তো এটা কিভাবে করব? তো প্রত্যেকটা আইটেমকে ইন্ডিভিজুয়ালি ধরে আমি এন এর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি সেটাকে প্রিন্ট করছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এবার আমি প্রিন্ট করছি। ওকে, কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, এইচ ই এল এল ও, তারপর একটা স্পেস আসছে, তারপরে ডব্লিউ ও আর এল ডি, প্রত্যেকটা আইটেমকে সে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করছে। তো স্ট্রিং এর মধ্যে যে স্পেসটাও থাকে সেটাও কিন্তু একটা ক্যারেক্টার, এটা একটা স্পেস ক্যারেক্টার, সে কিন্তু স্পেসটাকে স্কিপ করে যায় না। তো ব্যাপারটা ক্লিয়ার? স্পেসটাকে যে স্কিপ করে যায় না, সে স্পেসটাকেও এন এর মধ্যে নিছে। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কন্টিনিউ করছি। তো ফর লুপটা আই হোপ সবাই ক্লিয়ার হয়ে গেছেন এতক্ষণে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেশি 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 করে প্র্যাকটিস করবেন এই ব্যাপারগুলো। এখন আমরা যে ব্যাপারটা যাচ্ছি সেটা হচ্ছে নেস্টেড লুপ। ঠিক আছে? তো কালকের কথাটা তো আবার নতুন করে বলার দরকার নাই যে নেস্টেড ইফটা যেমন, যে একটা ইফের মধ্যে আরেকটা ইফ লেয়ার লেয়ার আকারে থাকবে, ঠিক নেস্টেড লুপটাও একই রকম, যে একটা লুপের মধ্যে আরেকটা লুপ লেয়ার লেয়ার করে থাকবে। এটাই হচ্ছে আসলে নেস্টেড লুপ। তো আমরা নেস্টেড লুপের এখানটা একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, কপি করে আমি এবার লুপটাকে একটু এখানটা অ্যাপ্লাই করি। আচ্ছা, আগে এটাকে আমি কমেন্ট আউট করে নিই। কাইন্ডলি সবাই একটু এই মুহূর্তে টাইপিং করায় মনোযোগ না দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নেস্টেড লুপটা একটু বোঝার চেষ্টা করবেন। ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার প্রত্যেকটা ক্লাসই কিন্তু তার পরবর্তী ক্লাসের প্রস্তুতি। ঠিক আছে? আজকের প্রত্যেকটা ক্লাস অর্থাৎ আপনি যে ডেইলি যে ক্লাসটা করতেছেন সেটা কিন্তু পরবর্তী ক্লাসের প্রস্তুতি। সো আপনি যদি এগুলো ভালোভাবে না বুঝেন আপনি কিন্তু পরবর্তী ক্লাসটা খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারবেন না। নেস্টেড লুপ একটু খেয়াল করুন, আমি আগে আউটপুটটা একটু দেখাই সবাইকে। আউটপুটটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। পরবর্তীতে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলবো, আগে সবাই আউটপুটটা একটু দেখুন। সরি, রান করতে দিয়ে নেই এখানটায়। পর আচ্ছা, ইন্ডেন্টেশনে একটু ঝামেলা আছে, আমি ইন্ডেন্টেশনটা ঠিক করে নিচ্ছি। তো এখানটা একটা ইন্ডেন্ট করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো কি দেখাচ্ছে? এ বি সি ই এফ জি এইচ জে কে। তো এটা আসলে কিভাবে কাজটা করতেছে আমি একটু এক্সপ্লেন করছি ব্যাপারটা। তো নিঃসন্দেহে পেইন্টে গেলে মনে হয় ভালো হয় এটার জন্য। তো সবাই একটু ভালোভাবে খেয়াল করুন ব্যাপারটা। আমি প্রথমে ধরেন আমি এম নামে একটা ভেরিয়েবল নিলাম, এম এর মধ্যে আমি একটা লিস্ট নিলাম। তো ফর লুপটা, সরি আমি আগে আরেকটা কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমি একটু আগে যে কথাটা বললাম যে ফর লুপটা আসলে যে কোনো ধরনের ইটারেবলের ক্ষেত্রে কাজ করে, যে কোনো ধরনের ইটারেবল। তো যে কোনো ধরনের ইটারেবলের মধ্যে স্ট্রিং যেমন আছে তেমনি কিন্তু লিস্টও আছে। আমি চাইলে কিন্তু একই কাজ লিস্টের মধ্যেও করতে পারি। তো লিস্টের মধ্যে কিভাবে করবো আমি একটু আউটপুটটা দেখাই। আপনারা তো লিস্ট টাইপ ডাটা সম্পর্কে জেনে গেছেন অলরেডি। তো লিস্টের দুই একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। যেমন এইখানটা লিখলাম এক্স, এক্স এর মধ্যে আমি দিলাম, সরি এটা ওয়াই দিই, হ্যাঁ ওয়াই। তো ওয়াই একটা লিস্ট নিলাম, ওয়াই লিস্টের মধ্যে আমি দিলাম 2,3,4,5। হ্যাঁ, তো লিস্টের মধ্যে আসলে লুপটা কিভাবে কাজ করবে এটা একটু দেখাই আগে।
তো এটাকে কমেন্ট থেকে বাদ দিলাম আর এখানটায় ওয়াইটা দিয়ে দিলাম, ওয়াইটা দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো লিস্টের মধ্যে লুপটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে সে লিস্টের প্রত্যেকটা আইটেমকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করে। ওয়াই পুরো লিস্টটা নিয়ে নিল, তারপর এন ইন ওয়াই মানে হচ্ছে প্রথম আইটেমটা, প্রথমবারের জন্য প্রথম আইটেমটা সেটাকে প্রিন্ট করলো। তারপর এন ইন টু দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় আইটেমটা অর্থাৎ থ্রি, সেটাকে প্রিন্ট করলো। ঠিক একইভাবে প্রত্যেকটা আইটেমকে প্রিন্ট করলো। তো এখানটা এই ব্যাপারটা বুঝছেন যে কিভাবে লিস্টের সাথে ফর লুপটা কাজ করে? সবাই কি লিস্টের সাথে ফর লুপটা কিভাবে কাজ করে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কন্টিনিউ করতে পারবো আশা করি। ঠিক আছে, তো আমি তাহলে এখন নেস্টেড মানে নেস্টেড লুপটা কিভাবে কাজ করছে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানটায় আমার একটা লিস্ট আছে। তো লিস্টের আইটেম কিন্তু যেমন স্ট্রিং হতে পারে, লিস্টের আইটেমটা আমরা গত ক্লাসে দেখালাম যে লিস্টের আইটেম হিসেবে অন্যান্য ডেটা টাইপও কিন্তু হতে পারে। ঠিক তেমনি ভাবে লিস্টের আইটেম কিন্তু আরেকটা লিস্টও হইতে পারে। যেমন আমি এই লিস্টের মধ্যে আরেকটা লিস্ট নিলাম, তো সেই লিস্টে লিখলাম এ বি সি, তিনটা স্ট্রিং নিলাম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে স্ট্রিং, কোটেশন দিয়ে লিখতে হবে। ঠিক আমি এটাকে ক্লোজ করলাম। তাহলে একটা লিস্ট, আমার যে বাইরের যে লিস্টটা সেই লিস্টের আইটেম হিসেবে একটা আইটেম হলো এবিসি। পরবর্তী আইটেম হিসেবে আমি নিচ্ছি ডি ই এফ। তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন সবাই। প্রত্যেকটাই যেহেতু স্ট্রিং, কোটেশন দিয়ে লিখতে হবে এবং কমা দিয়ে আমি সবকটাকে সেপারেট করে নিচ্ছি। তারপর আমি আরেকটা আইটেম নিচ্ছি লিস্টের, সেটার নাম দিলাম জি এইচ আই। তো আমার এম যে লিস্টটা আছে, সবাই একটু খেয়াল করুন প্লিজ কাইন্ডলি। এখন একটু এম যে একটা লিস্ট আছে এম, সেই লিস্টে কয়টা আইটেম আছে আমাকে বলুন তো। এম লিস্টে কয়টা আইটেম আছে? থ্যাংক ইউ, তিনটা। যারা ভাবতেছেন এম লিস্টে 9টা আইটেম আছে, ঠিক আছে, তারা কিভাবে ভাবতেছেন এখানটায় তিনটা আছে, এখানটায় তিনটা আছে, এখানটায় তিনটা আছে, এভাবে অনেকে হয়তো ভাবতে পারে 9টা আছে, কিন্তু আসলেই না। এম এম এর মধ্যে আইটেম আছে তিনটা, একটা আইটেম, দুটো আইটেম, তিনটা আইটেম। তো প্রত্যেকটা আইটেমকে আমি যদি এইভাবে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করব? ফর লুপ দিয়ে। ফর ফর এক্স ইন এম, অর্থাৎ এক্স দিয়ে যদি আমি এম কে অ্যাক্সেস করি সেই ক্ষেত্রে সে কি কি আইটেমকে অ্যাক্সেস করবে? এই প্রথমটা, এটাকে আমি নাম্বার 1 দিলাম। এটা হচ্ছে দ্বিতীয়, সরি আচ্ছা, নাম্বার নাম্বার আসলে দেই ইন্ডেক্স অনুযায়ী নাম্বার দিই, এভাবে নাম্বার দেওয়াটা আসলে ভালো দেখাচ্ছে না। তো এটা হচ্ছে ইন্ডেক্সিং কত? 0 ইন্ডেক্সিং। এটা হচ্ছে 1 ইন্ডেক্সিং। এটা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সিং? 2 ইন্ডেক্সিং। তো প্রথমে ধরুন ধরুন সে কি করলো, 0 ইন্ডেক্সিং এরটা নিবে। তো 0 ইন্ডেক্সিং এরটা নিলে সে কাকে নিবে? সে পুরা এবিসি কে নিবে, ঠিক না? এবিসি যে লিস্টে আছে প্রথম লিস্টটাকেই সে নিবে, অর্থাৎ 0 ইন্ডেক্সিং এ যে লিস্টে আছে সেই লিস্টটাকেই নিবে। তো সেই লিস্টের মধ্যে আমার কে কে আছে? এবিসি আছে। তো আমি কি করব? ফর, অর্থাৎ আমার এই এই ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ ইউজ করতেছি। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডেন্টেশনটা ফলো করতে হবে, মাঝখানে এক ট্যাপ দূরত্ব নিতে হবে। অর্থাৎ আমার একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ আমি ইউজ করতেছি, এটাই আসলে নেস্টেড ফর বা নেস্টেড লুপ। ঠিক আছে, তো এভাবে আমি এম এর ভিতরের প্রত্যেকটা আইটেম অর্থাৎ এক্স নিচে সে প্রথমটা, এক্স এর ভিতরে এক্সটা যেহেতু একটা লুপ, তার ভিতরে প্রত্যেকটা আইটেমকে আমার এক্সেস করা লাগবে। তো আমি লিখলাম কি আই ইন এক্স, অর্থাৎ এই এবিসি এর প্রত্যেকটা আইটেমকে ইন্ডিভিজুয়ালি সে অ্যাক্সেস করবে। তো এটাকে আমি প্রিন্ট করলাম। তো যেহেতু এই ফরের মধ্যে আমি প্রিন্টে অ্যাপ্লাই করছি সেহেতু আমাকে ইন্ডেন্ট ফলো করতে হবে, অর্থাৎ এই ফর থেকে এক ট্যাপ দূরত্বে প্রিন্টটা লিখতে হবে। প্রিন্ট
কাকে প্রিন্ট করব? আই কে প্রিন্ট করব, অর্থাৎ আই হিসেবে আমার সে প্রত্যেকবার একটা একটা করে আইটেমকে অ্যাক্সেস করবে। বিপ্রনাথ শাহ, আপনি যেটা লিখছেন সেটা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে নেস্টেড লুপ। সো আপনি খামোখা এখানটায় অন্য ব্যাপারগুলো তুলে এনে আপনি নেস্টেড লুপের বিষয়টাকে মানে অগ্রাহ্য করবেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক আছে, আপনি যেটা লিখছেন সেটা রাইট, কিন্তু আপনি এখানটা এটা লিখে লিখে আপনি নেস্টেড লুপটাকে কিন্তু আপনি মানে এটা কিন্তু একটা প্রসেস, নেস্টেড লুপটা। তো এই প্রসেসগুলো আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। এই প্রসেসগুলো বুঝার মাঝখানে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি অন্য একটা প্রসেস নিয়ে আসছেন, এটা কিন্তু এক ধরনের ইন্টারাপশন। ওটাও কিন্তু একটা রাইট ওয়ে। তো এই ধরনের কাজ কিন্তু করা যাবে না, ওটা একটা ওয়ে, কিন্তু সবগুলো ওয়েই তো আপনাকে জানতে হবে। নেস্টেড লুপের মাধ্যমে শুধু যে এই কাজটা করা যাবে তা না, আরো অনেক ধরনের কাজও কিন্তু করা যেতে পারে। সো ওকে, থ্যাংক ইউ, আমি কন্টিনিউ করছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা টার্ম ক্লিয়ারলি বুঝতে হবে, এবং প্রত্যেকটা এই আইটেমগুলো বোঝার পর পরই আপনাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আমি ব্যাপারটা কন্টিনিউ করছি। এইখানটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন এক্স প্রথমবারের জন্য এক্সটা হচ্ছে জিরো, তো জিরো মানে আমার এই আইটেমটা, এই পুরো আইটেমটা, তো পুরো আইটেমটাকে সে যখন ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরছে, সে প্রথমবার কাকে ধরছে? এ কে। এ কে ধরলে সে কি করবে? এ কে প্রিন্ট করবে, অর্থাৎ আই এর মধ্যে এখন এ কে নিচ্ছে। তো প্রিন্ট আই, সে যখন প্রিন্ট আই দিবে সে আই কে প্রিন্ট করবে। তারপর আমি দিলাম কি? ইন্ট। ইন্ট অর্থাৎ আমার প্রত্যেকবার প্রিন্ট স্টেটমেন্ট যেটা করে সে বাই ডিফল্ট একটা স্ল্যাশ এন কে নিয়ে নেয়, বাই ডিফল্ট ইন্ডের জায়গায়। তো আমি সেটা না করে আমি ইন্ট বলে দিলাম, সে কিভাবে এটাকে ইন্ট করবে? সে ইন্ট করবে জাস্ট একটা স্পেস দিয়ে, কোটেশনের মাঝখানে আমি একটা স্পেস সেট করে দিলাম, যেটা স্পেস দিয়ে সে ইন্ট করবে। তারপর সে কি করলো? এই ফর লুপ থেকে তিনবার, অর্থাৎ এ বি সি এর জন্য ফর লুপটা কন্টিনিউ করে সে বাইরে যাবে এই লুপ থেকে। তো এই লুপ থেকে বাইরে গেলে সে একটা আবার একটা এই লুপের মধ্যে প্রবেশ করবে। তো এই লুপে যাওয়ার আগে আমি কি করলাম? আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট সেট করে দিলাম, প্রিন্ট, যার মধ্যে আমি কিছুই দিলাম না। এটা কি করবে? এটা আমাকে বাই ডিফল্ট একটা নিউ লাইনে নিয়ে যাবে, নিউ লাইন প্রিন্ট করবে। অর্থাৎ প্রথমবার যখন এই লুপটা এক্সিকিউট হবে তখন এইখানটায় কি কি প্রিন্ট হবে? এ বি সি। ঠিক তারপর সে এই লুপটা একবার এক্সিকিউট করার পর, মানে অর্থাৎ তিনবার এক্সিকিউট করবে, এক্স এর যেহেতু ভ্যালু তিনটা, সে তিনবার এক্সিকিউট করবে। তিনবার এক্সিকিউট করে সে কোথায় যাবে? এই প্রিন্টে যাবে। এই প্রিন্টে গেলে সে কিন্তু এইখানটায় আর থাকছে না, সে আসছে নিউ লাইন, অর্থাৎ এই ঘরে। এই ঘরে আসার পর সে আবার কোথায় আসছে? এইখানটায়। তো এইখানটায় আসার পর এক্স এর এখন ভ্যালু কত? এক্স কিন্তু এখন দ্বিতীয় আইটেমটা অ্যাক্সেস করতে হবে, মানে ইন্ডেক্স ওয়ান। ইন্ডেক্স ওয়ানে যে আইটেমটা আছে সেটাকে অ্যাক্সেস করবে। তো ইন্ডেক্স ওয়ানের আইটেমটা অ্যাক্সেস করার পর সে এক্স এর এই ইন্ডেক্স ওয়ানের আইটেমটা নিয়ে সে কিন্তু পরবর্তী যে ভিতরে ফর লুপটা আছে সেটার মধ্যে প্রবেশ করছে। তো সেটার মধ্যে প্রবেশ করে আবার প্রত্যেকটাকে একইভাবে আগের মতো করে আগের প্রসেসে এক্সিকিউট করবে। তো আই এর মধ্যে এখন কত? তিনবার আইটাকে এক্সিকিউট করবে। আই এর মধ্যে এখন থাকবে ডি। তো ডি নিয়ে সে কিন্তু ডিটা প্রিন্ট করছে, ইন করছে একটা স্পেস দিয়ে। তারপর এই স্পেস দিয়ে ইন করার পর আই এর মধ্যে এখন কি আসছে? ই। এরপর আই এর মধ্যে আবার কি আসবে? অর্থাৎ সে তিনবার কিন্তু এই ভিতরের লুপটা এক্সিকিউট করবে, তিনবার এক্সিকিউট করার পর এবার কি আসবে? এফ। তো একইভাবে সে আবার প্রিন্টের মাধ্যমে পরবর্তী লাইনে যাবে, পরবর্তী লাইনে গিয়ে সে আবার এই কাজটাই করবে। ঠিক আছে, এই কাজটা করে সে এইখানকার যে প্রত্যেকটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমকে ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করব। তো ঠিক একইভাবে জি এইচ আই এই আইটেমগুলোকে সে প্রিন্ট করবে। তো ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? ফর লুপ কিভাবে নেস্টেড হিসেবে কাজ করে, অর্থাৎ নেস্টেড লুপের বিষয়টা কি সবাই ক্লিয়ার? অর্থাৎ একটা লুপ থেকে কিভাবে আমি আইটেম নিয়ে আরেকটা লুপের মধ্যে সেগুলোকে অ্যাপ্লাই করব, তো এটাই হচ্ছে আসলে নেস্টেড লুপ। তো নেস্টেড লুপের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। যারা ক্লিয়ার না, আই হোপ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু আমি আবার এক্সপ্লেন করতে গেলে ব্যাপারটা একইভাবে এক্সপ্লেন করতে হবে, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ক্লিয়ার না তারা হচ্ছে এই ভিডিওগুলো বারবার বারবার কন্টিনিউ করতে থাকবেন। আর একটা সার্টেন টাইম পর আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা ক্লিয়ার হতে পারছেন না, এটার কারণ হচ্ছে আপনারা
আপনারা একদমই নতুন। তো নতুন হওয়ার কারণে ক্লিয়ার না হতে পারাটা এটা কিন্তু খুব একটা কমন ব্যাপার, যে আপনি ক্লিয়ার হতে পারবেন না, এটা খুবই কমন ব্যাপার। সো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো যারা বুঝতে পারতেছে ম্যাক্সিমামই দেখা গেছে আগে থেকে কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে হয়তো বা কাজ করে আসছে। ঠিক আছে, এখানটায় পাইথনের সিনট্যাক্স বোঝার জন্য আসছে। আর দুই একজন হয়তো বা থাকতেও পারে যে তারা একদম নিউ, ঠিক আছে, নিউ থেকেও তারা বুঝতে পারতেছে। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার যে নিউ থেকেও কিন্তু তারা খুব ভালোভাবে বুঝতে পারতেছে। এটা হচ্ছে, হ্যাঁ, নিউ থেকেও বুঝতে পারবে না আমি ঠিক সেটা বলি না, বুঝতে পারতেছে, এটা হচ্ছে তাদের ক্রেডিট। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি গ্রেড করতে পেরে এটা জিনিস। কিন্তু সবার ব্যাপারটা সবার ক্ষেত্রে এমন হবে না যে আমি তাড়াতাড়ি গ্রেড করতে পারতেছি। তো যারা তাড়াতাড়ি গ্রেড করতে পারতেছে না, আমি বলবো যে তারা একটু কন্টিনিউ করুন ব্যাপারগুলো। ঠিক আছে, ওকে, আই হোপ অনেকে নিউ। সো নো প্রবলেম, প্র্যাকটিস করে যাবে। থ্যাংক ইউ। যারা নিউ থেকেও নতুন করে মানে একদম টোটালি প্রোগ্রামিং এ নিউ কিন্তু ব্যাপারগুলো তাড়াতাড়ি বুঝতে পারতেছে, এটা হচ্ছে তাদের ক্রেডিট। ঠিক আছে, তারা খুবই ভালো বোঝেন, আমি বলতে পারবো এটা আর কি। হ্যাঁ, ওকে। তো নেস্টেড লুপের ব্যাপারটা আই হোপ সবার ক্লিয়ার। তারপর আমরা লুপের ব্যাপারে আরো বেশ কিছু, সেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্টের ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হতে যাচ্ছি। এগুলো আসলে কি কাজ করে, ঠিক আছে। তো এগুলো ঠিক আগের মতো, এক্সাম্পল ছাড়া এগুলো ক্লিয়ার হওয়া পসিবল না। তো আমি এক্সাম্পলের দিকে যাচ্ছি। তো ব্রেকের এখানটা একটা এক্সাম্পল আছে, দেখুন। আমি কোডটা একটু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমাদের এখানটায় যে লাইভ ক্লাসগুলো চলছে বা আপনারা যে কোডগুলো শেয়ার করছেন বিগিনাররা, তাদেরকে কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের মানে ব্যাচ ওয়ানের যারা আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ হেল্প করছেন। সো ব্যাচ ওয়ানের যে যারা লার্নার তাদের প্রতি কিন্তু ব্যাচ টু এর লার্নাররা যথেষ্ট পরিমাণ আই হোপ কৃতজ্ঞ হওয়া উচিত। ঠিক আছে, ব্যাচ ঠিক এইখানটাও যে কমেন্টের যে সেকশনটা আছে সেই সেকশনে কিন্তু ব্যাচ টু এর স্টুডেন্টরা যারা আছে তারা যে জিনিসগুলো বুঝতেছে না সেই জিনিসগুলো কিন্তু ব্যাচ টু এর যারা বুঝতেছে না ব্যাচ ওয়ান এর স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট পরিমাণ হেল্প করছে তাদের বোঝার জন্য। তো আপনারা যারা ব্যাচ টু এর স্টুডেন্ট আছেন, লার্নার আছেন, তারা কিন্তু ব্যাচ ওয়ান এর লার্নারদের উপর যথেষ্ট পরিমাণ কি রেসপেক্ট থাকা উচিত আপনাদের, এবং ঋণী। ঠিক আছে, অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি মানে অনেক ক্ষেত্রেই দেখলাম যে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ, আমি যদি সময় নাও পাই সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু হেল্প করে যাচ্ছে। তো আপনারা কিন্তু ব্যাচ ওয়ানের লার্নার্সদেরকে কিন্তু হেল্প মানে এই মুহূর্তেই থ্যাঙ্কস দিয়ে দিতেই পারেন কিন্তু, হ্যাঁ, নিঃসন্দেহে। এগুলো কিন্তু দেরি করা যায় না, একজনের কৃতজ্ঞতা স্বীকারের ক্ষেত্রে কিন্তু দেরি করা কোনোভাবেই উচিত না। ঠিক আছে, তো আপনারা কিন্তু তাদেরকে থ্যাঙ্কস দিতেই পারেন। ওকে, তো তো আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রেক। তো ব্রেকটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। প্রোগ্রামিং এ ব্রেক আসলে যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যখন লুপটা কন্টিনিউতে থাকে, কোনো একটা কন্ডিশনের উপর বেসড করে আমরা চাচ্ছি যে আমাদের লুপটা অফ করে দিব আমরা, ঠিক তখনই আমরা ব্রেক এই স্টেটমেন্টটা ইউজ করি। আমরা দেখি এটা আসলে কিভাবে কাজ করে। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে ইন্ডেন্টেশনটা একটু ঠিক করে নিই। তো একটু খেয়াল করুন ব্রেকটা আসলে কিভাবে কাজ করে। যেমন আমি এখানে লিখলাম এন ইন রেঞ্জ 10, অর্থাৎ রেঞ্জটা 10 পর্যন্ত। আমরা একটু আগে রেঞ্জটা যেমন ভাবে দেখছি সেটা হচ্ছে, আমরা একটু আগে রেঞ্জটা কেমন করে দেখছি মনে আছে সবার, যে রেঞ্জের মধ্যে আমি কিন্তু দুইটা আইটেম দিচ্ছি। একটু আগে আমি রেঞ্জের মধ্যে দুটো আইটেম দিচ্ছি, একটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন অর্থাৎ কত থেকে শুরু হবে এবং কত পর্যন্ত যাবে। অর্থাৎ আমি যদি এখানটায় 11 দেই সে কিন্তু 10 পর্যন্ত যায়। তো এখন আমরা দেখি রেঞ্জ 10 এই কথার মানে হচ্ছে ঠিক আমি কিন্তু
লিমিটটা সেট করে দিলাম। আমরা এটাকে জাস্ট শুধুমাত্র প্রিন্ট অ্যান্ড দিয়ে একটু রান করি, আগে দেখি কিভাবে প্রিন্ট হয় এটা। এটা একটু ইন্ডেন্টেশন দিয়ে দিলাম। তো কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে একটু রান করি। তো যদি আমরা একটা প্যারামিটার দেই, সরি একটা আর্গুমেন্টস দেই রেঞ্জ ফাংশনের মধ্যে, তো একটা আর্গুমেন্টস দিলে এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। সরি, এখানটায় ব্রেক আতা এগুলাকে আমি একটু পয়েন্ট আউট করে নিচ্ছি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো একটা প্যারামিটার দিলেও বা একটা আর্গুমেন্টস দিলেও যে কাজটা করবে সেটা হচ্ছে সে জিরো থেকে শুরু করবে, জিরো থেকে শুরু করে মানে 10-এর ঠিক আগ পর্যন্ত 10টা আইটেম সে প্রিন্ট করবে। ঠিক আছে, জিরো থেকে শুরু করে 10-এর ঠিক আগ পর্যন্ত প্রিন্ট করবে। তো একটা আইটেম দেওয়ার মানে হচ্ছে এটি, যে আপনি যদি এখানটা 8 দেন, সে কি করবে 7 পর্যন্ত, জিরো থেকে শুরু করে 8টা, জিরো থেকে শুরু করে 8টা অর্থাৎ 7 পর্যন্ত সে প্রিন্ট করবে। তো ব্যাপারটা হচ্ছে এমন। তো ঠিক এখানটায় আমি যখন রেঞ্জ 10 দিচ্ছি, সে কি করবে জিরো থেকে শুরু করবে কত পর্যন্ত প্রিন্ট করবে, সে প্রিন্ট করবে 9 পর্যন্ত। তো এভাবে ঠিক n এর মধ্যে একটা সার্টেন টাইম পর 9 কিন্তু আসবে, সরি 5 আসবে। ঠিক আছে, তো আমি বলছি যখন ইফ যদি n এর মধ্যে 5 থাকে, অর্থাৎ n ডবল ইকুয়াল 5, এর মানে হচ্ছে n এর ভ্যালু এবং 5 এর ভ্যালু সমান হওয়া। যদি n এর ভ্যালু এবং 5 এর ভ্যালু সমান হয়, সে ভিতরের এই কাজটা করবে। তো কিভাবে, এটা একটু ইন্ডেন্টেশন দিয়ে নেই। তো ইফ এর মধ্যে থাকে কে আছে, ব্রেকটা আছে, অর্থাৎ যদি সে ইফ এর মধ্যে প্রবেশ করতে পারে তাহলেই কিন্তু ব্রেকটা কাজ করবে। আর ব্রেক কি কাজ করবে, ব্রেক যে কাজটা করবে সেটা হচ্ছে সে লুপ থেকে বের করে নিয়ে আসবে। তো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো সে কি করলো 0 1 2 3 4 এই পর্যন্ত প্রিন্ট করলো, কিন্তু একটু আগে সে প্রিন্ট করছে কত পর্যন্ত, 9 পর্যন্ত। তো কেন সে এই কাজটা করলো, কারণ আমরা ব্রেকের মাধ্যমে একটা কন্ডিশন দিয়ে ব্রেকের মাধ্যমে আমি টোটালি যে লুপটা আছে সেই লুপটাকে স্টপ করে দিলাম, যে হ্যাঁ আমার লুপটা যখন n এর মান 5 হবে এর তখন থেকে আর এই লুপটা কাজ করবে না। তো দেখি আমরা একটু মানে কাজটা কি হচ্ছে সেটা একটু আমরা পেইন্টের মাধ্যমে একটু খাতা কলমে একটু দেখি। তো আসলে প্রোগ্রামিং বোঝার জন্য খাতা কলমটা কিন্তু খুব ভালো কাজ দেয়। তো এইখানটায় আমার কি কথাটা আছে, যে আমার প্রোগ্রামটা এমন ছিল, ফর n ইন রেঞ্জ কত 10, অর্থাৎ 10 রেঞ্জের মধ্যে সে এই কাজগুলো করবে। ইফ যদি n ডবল ইকুয়াল অর্থাৎ 5 হয়, অর্থাৎ এটা 5 এর সমান হয়, তাহলে সে কি করবে ব্রেক করবে। তো ব্যাপারটা কেমন, প্রিন্ট n। তো প্রথমবার যখন n এর ভ্যালু 0, n এর ভ্যালু 0, সে কি কন্ডিশনটা স্যাটিসফাই করে, লুপ মানে প্রথমবার লুপ যখন চলে সে কি ইফ এর কন্ডিশনটা স্যাটিসফাই করে, নো। তো সে যেহেতু ইফ এর কন্ডিশন স্যাটিসফাই করে না, সে কিন্তু এই জিনিসগুলো এক্সিকিউট করবে না। সে কোথায় আসবে, সে প্রিন্ট এম, অর্থাৎ লুপটা যখন প্রথমবার চলে, লুপটা যদি প্রথমবার চলে সে কি করবে এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, এন এর ভ্যালু থাকবে 1 এবং সে 1 প্রিন্ট করবে। তো দ্বিতীয়বার লুপটা এখন দ্বিতীয়বার চলতেছে, দ্বিতীয়বার চললে এন এর ভ্যালু এখন কত, সরি এইটা কিন্তু 0 প্রিন্ট করবে, আমি ভুল বলছি। এন এর ভ্যালু প্রথমে 0 নিয়ে সে 0টাকে প্রিন্ট করবে। দ্বিতীয়বার এন এর ভ্যালু 1, তো দ্বিতীয়বার যদি এন এর ভ্যালু 1 হয় সে কি করবে এইখানটায় সেটা চেক করবে যে এন ডবল ইকুয়াল 5 এই কথাটা কি সত্য কিনা। এই কথাটা যেহেতু ফলস, সে কিন্তু এটাকে এই এটা ইফের ভিতরে যেটা আছে সেটাকে এক্সিকিউট করবে না, সে কোথায় আসবে প্রিন্টে আসবে। তো প্রিন্টে এসে এন মানে এন এর ভ্যালু যেহেতু 1, সে 1 কে প্রিন্ট করবে। ঠিক একইভাবে লুপটা যখন তৃতীয়বার এক্সিকিউট হবে সে কি করবে 2 কে প্রিন্ট করবে। তারপর এইভাবে চলতে থাকবে, এভাবে চলতে চলতে সে আসলো 4 এ। তো n এর ভ্যালু যখন 4, তখন সে এই কন্ডিশনটা তখনও ফলস। তো এটা যদি ফলস হয় তাহলে সে কিন্তু ইফের মধ্যে প্রবেশ করছে না, সে কোথায় আসছে এই লাইনে ইফের বাইরে।
ইফের বাইরে এসে সে অ্যান্ডটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ অ্যান্ডটা প্রিন্ট করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার পঞ্চমবার, পঞ্চমবারে গিয়ে সে ফোরটাকে প্রিন্ট করবে, কিন্তু ফোরটাকে প্রিন্ট করার পর সে যখন আবার লুপের মধ্যে যাচ্ছে, এবার এন এর ভ্যালু কত হচ্ছে? এবার এন এর ভ্যালু হচ্ছে আমার 5। 5 হলে সে এইখানটায় চেক করে 5 ডবল ইকুয়াল 5, অর্থাৎ 5টা কি 5 এর সমান কিনা। তো সে যেহেতু দেখছে 5টা 5 এর সমান, সে কোথায় যাবে? সে ইফের মধ্যে ঢুকবে। ইফের মধ্যে ঢুকে সেই ব্রেকটাকে পাবে, এবং ব্রেকটাকে পেয়ে সে কি করবে? টোটালি ব্রেক করে লুপের বাইরে চলে যাবে, অর্থাৎ লুপটা আর সে এক্সিকিউট করবে না, সে চলে আসবে আমার লুপের বাইরে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এবার দেখি যে সে কিভাবে লুপের বাইরে একটা কোডকে সে এক্সিকিউট করে। তো আমি কি করলাম যে আমরা চেক করি যে ব্রেকের পর কি আসলে সে লুপের বাইরে যায়। তো আমরা দিলাম লুপের বাইরে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলাম, প্রিন্ট। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি আবার এটাকে রান করছি। তো কি দেখাচ্ছে? সে কিন্তু লুপ থেকে বেরিয়ে গেছে, তার মানে কিন্তু লুপ থেকে বেরিয়ে গেছে। সে কিন্তু তার এক্সিকিউশন স্টপ করে নাই, সে জাস্ট কি করলো? লুপ থেকে বেরিয়ে গেছে, লুপ থেকে বের হয়ে সে কিন্তু এই প্রিন্টটাকে এক্সিকিউট করছে। ব্যাপারটা বুঝছেন সবাই? সে কিন্তু থেমে নাই, সে তার কাজ চালিয়ে যেতেছে, অর্থাৎ পাইথন প্রোগ্রাম তার কাজটা চালিয়ে গেছে, কিন্তু লুপের মধ্যে আর থাকে নাই। ওকে, আই হোপ সবাই বুঝছে। এরপর আমরা আসি কন্টিনিউতে। তো কন্টিনিউ আসলে যে কাজটা করে সেটা হচ্ছে কোনো একটা কন্ডিশনের উপর বেসড করে সে কি করবে? সে হচ্ছে নির্দিষ্ট আইটেমকে এড়িয়ে যাবে, অর্থাৎ এটাকে সে এক্সিকিউট করবে না, নির্দিষ্ট আইটেম বা নির্দিষ্ট কোনো কাজ। হ্যাঁ, তো একটু দেখি আসলে এটা কিভাবে কাজ করবে। পেস্ট করলাম, আর এখানটায় আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে কন্টিনিউ। তো কন্টিনিউ ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এখানটা একটা কন্টিনিউ এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা নিলাম কি অ্যান ইন রেঞ্জ 10, ঠিক আছে? কন্টিনিউ অর্থাৎ যখন 5কে সে পাবে তখন সে কি করবে? 5টাকে কিন্তু এই জায়গায় প্রিন্ট করবে না, সে কন্টিনিউ থেকে এই যে এখানটায় কন্টিনিউ পাইছে, সে কিন্তু এর পরের লাইনে আর যাবে না, সে এই কন্টিনিউ থেকে আবার লুপে চলে যাচ্ছে। তাহলে সে যখন 5টা পাইছে, সে 5টাকে প্রিন্ট করার কোনো চান্স আছে? সে তো প্রিন্টের মধ্যে যাচ্ছেই না। সে কোথায় চলে যাবে? আবার এইখানটা চলে আসবে, অর্থাৎ 6 আসবে। 6 আসলে সে এটা যেহেতু আবার এক্সিকিউট, মানে এটা যেহেতু ট্রু না, তো সে তখন আবার প্রিন্টকে এক্সিকিউট করবে। তো অর্থাৎ 6কে প্রিন্ট করবে। তো আমরা দেখি আসলে ব্যাপারটা কেমন। তো এখানটা আমি ব্রেক না লিখে এখানটা আমি লিখলাম কন্টিনিউ। কন্টিনিউ। তো এখানটায় রেঞ্জটা 10 না দিয়ে আমরা একটু ছোট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। রেঞ্জটা দিয়ে দিলাম 6, আর এখানটায় 3 দিয়ে দিলাম, যে 3 এর জন্য এই কাজটা হবে না। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার রান করছি। এবার কি দেখাচ্ছে? জিরো ও আচ্ছা, দেখুন একটু খেয়াল করে, এখানটায় কিন্তু 3টা আসেনি। এটা 3টা আসছে? 3টা আসেনি কেন? আমি যখন কন্টিনিউ দিছি, সে কিন্তু কি করলো? আর পরের দিকে গেল না,
সে কোথায় চলে গেল, আবার লুপে চলে গেল। ঠিক আছে, লুপে গিয়ে সে লুপের পরবর্তী এক্সিকিউশনটা কন্টিনিউ করবে। ব্যাপারটা বুঝছেন সবাই? কন্টিনিউ কাজটা আসলে কি? আই হোপ সবাই বুঝছে। আর যারা বুঝেনি আমি তাদেরকে আবার বলবো যে আপনারা একটু কন্টিনিউ করে যাবেন, ব্যাপারগুলো বারবার রিপিট করে যাবেন। তো এই কন্টিনিউ দিয়ে আসলে কিভাবে কাজ করবো, একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এখন মনে করেন যে আমি 1 থেকে 10 পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবো, বিজোড় সংখ্যাগুলোকে বাদ দিব। 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমি এখানটায় কত লিখবো? 11 লিখবো। আর 1 থেকে যেহেতু আসছে সেই ক্ষেত্রে আমি এখানটায় কত লিখবো? 1 লিখবো, কমা। 10 পর্যন্ত সব জোড় সংখ্যাগুলোকে, জোড় সংখ্যাগুলোকে না, বিজোড় সংখ্যাগুলোকে আমি প্রিন্ট করবো মনে করেন। বিজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করতে গেলে আমাকে কি করা লাগবে? এন্ড মডুলো অপারেটর ইউজ করবো, 2। ঠিক আছে, 0। অর্থাৎ এই কন্ডিশনটা যদি ফিল আপ করে সে কন্টিনিউ করবে, অর্থাৎ এই কন্ডিশনটা ফিল আপ করবে, সে কিন্তু প্রিন্টে যাবে না। সে কোথায় যাবে? এখানটায় চলে আসবে। তো এই কন্ডিশনটা কে ফিল আপ করবে? এই কন্ডিশনটা সেই ফিল আপ করবে যে হচ্ছে জোড় সংখ্যা। অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে যার বাক্সে শূন্য হবে সেই কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করবে। তাহলে আমরা একটু দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি আবার। তো কি দেখাচ্ছে? 1 3 5 7 9, সে কিন্তু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে। সে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে, কারণ হচ্ছে জোড় সংখ্যা আসলে সে নিচে যাচ্ছে না, সে কোথায় যাচ্ছে? আবার লুপের মধ্যে সে ফিরে যাচ্ছে। তো ব্যাপারটা কি সবাই বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। আই হোপ ম্যাক্সিমাম বুঝছে। তো আমরা এবার আরেকটা কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, আরেকটা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের দিকে যাচ্ছি। সেটার নাম হচ্ছে, সরি, পাস। তো কখনো কখনো আমাদের এমন হয় যে আমরা পুরা লুপটা কন্টিনিউ না করে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে লুপের ভিতর যে ফাইনাল রেজাল্টটা তৈরি হয় সেই ফাইনাল রেজাল্টটা আমাদের দেখা লাগে। তো সেই ফাইনাল রেজাল্টটা জাস্ট লুপকে কন্টিনিউ না করে ফাইনাল রেজাল্টটা দেখতে গেলে আমরা জাস্ট এই পাসটা ব্যবহার করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো একটু দেখুন, দেখে কমেন্ট আউট করে নিলাম। পাস। ওকে, তো দেখুন ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। তো এইখানটা আমি জাস্ট ইন্ডেন্টেশনটা একটু দিয়ে নিচ্ছি। তো এটা আসলে যেটা করবে, সেই লুপটা তার নিজের মতো করে কন্টিনিউ করে যাবে, কিন্তু ভিতরে কোনো পাস দিছি আমি, কোনো মানে আমার কোনো স্টেটমেন্ট নাই যেটা আমি অ্যাপ্লাই করব লুপের জন্য, কিন্তু আমার ফাইনালি একটা আউটপুট লাগবে। তো এই ক্ষেত্রে আমি যেটা করবো, জাস্ট পাস ইউজ করে দিব। পাস ইউজ করলে দেখি শেষমেশ কি দেখায় আনি হয়ে। হ্যাঁ, তো প্রিন্ট দেখি। তো কি দেখাচ্ছে? জাস্ট 9টা দেখাচ্ছে, অর্থাৎ লুপটা কন্টিনিউ করে সে এর যে ফাইনাল ভ্যালুটা আছে সেটাকে নিয়েই সে লুপ থেকে বেরিয়ে আসছে, এসে সেটাকে প্রিন্ট করলো। তো এটাই ছিল আসলে আজকের ক্লাস। তো সবার কেমন লাগলো আজকের ক্লাস? তো আমরা আগামী ক্লাসে কি শিখবো? আচ্ছা, মজাদার না? আতাউল্লাহ, থ্যাংক ইউ স্যার। আতাউল্লাহ, থ্যাংক ইউ। কেন? অনেক ভালো ছিল। আচ্ছা, ধন্যবাদ। আসলে আপনার ক্লাসগুলো জোস। আচ্ছা,
থ্যাংক ইউ মনসুর, থ্যাংক ইউ। ভালো ছিল। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে যে যার মতো করে লুপের যত মানে লুপ নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। দেখি কার এক্সপেরিমেন্ট কেমন, অর্থাৎ কে কতটুকু ঘাটাঘাটি করতেছে এখান থেকে শিখে যাওয়ার পর। ক্লাসের স্টাইল ভালো, আচ্ছা থ্যাংক ইউ। ক্লাসের স্টাইল ভালো। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানটায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল আবার সবাইকে।